হ্যালো বন্ধুরা, আমি সুমন আর তোমরা দেখছো দারিস কোচিং। বন্ধুরা, আমরা ডাব্লিউপি কনস্টেবল, সিভিল ডিফেন্সের অগ্রগামী এবং এক্সারসাইজের জন্য যে প্র্যাকটিস বা মুক টেস্টের ক্লাসগুলো করছিলাম, আজ হলো তার ডে 6। তো এই ডে 6-এ কিন্তু আমরা 10টা ইম্পর্ট্যান্ট অঙ্ক দেখবো, যেগুলো কিন্তু তোমাদের সমস্ত পরীক্ষার জন্য খুব ইম্পর্ট্যান্ট বা র্যান্ডামলি কিন্তু পরীক্ষায় এসে থাকে। তো চলো আজকের ক্লাস আমরা শুরু করি। বন্ধুরা, যারা চ্যানেলে নতুন তারা যদি এর আগের ক্লাসগুলো দেখতে চাও, তোমরা আমাদের প্লেলিস্ট সেকশন চেক করতে পারো, সেখানে তোমরা সমস্ত ক্লাস পেয়ে যাবে। আর যারা সিভিল ডিফেন্স অগ্রগামীর জন্য প্রিপারেশান নিচ্ছ, তাদের তো অলরেডি বলেইছি যে 25 তারিখে কিন্তু প্র্যাকটিস সেট আসছে, কাজ চলছে অলরেডি, ঠিক আছে? তো তোমরা কিন্তু 25 তারিখে প্র্যাকটিস সেট পেয়ে যাবে। তো চলো আজকের ক্লাস আমরা শুরু করি। দেখো আজকের ক্লাসের প্রথম অঙ্ক কি বলেছে। বন্ধুরা, প্রত্যেকটা অঙ্ক তোমরা খাতায় নোট করবে, কারণ প্রত্যেকটা অঙ্কই খুব ইম্পর্ট্যান্ট অঙ্ক। দেখো বলছে একটি সংখ্যাকে 4, 5 এবং 6 দ্বারা পরপর ভাগ করলে ভাগশেষ যথাক্রমে হয় 2, 3 এবং 4। তাহলে সংখ্যাটি কত? তাহলে দেখো এই অঙ্কগুলো আমরা কিভাবে করব। এই অঙ্কগুলো করার জন্য প্রথমে তোমরা যেমন লসাগু করো এরকম একটা করে দাড়ি টেনে নেবে। তারপর আমি বলছি কি করতে হবে। দেখো বলেছে যদি একটি সংখ্যাকে 4, ধরো এখানে একটা সংখ্যা আছে, তাকে আমি 4 দিয়ে ভাগ করলাম, তাহলে কত ভাগশেষ হবে বলেছে? 2, ঠিক আছে। একই রকমভাবে যদি 5 দিয়ে আমি ভাগ করি, মানে এখানে যে সংখ্যাটা আসবে সেটা কত ভাগশেষ থাকবে? না 3। তারপরে দেখো বলেছে কি 6 দ্বারা ভাগ করলে, তাহলে আমি যে সংখ্যাটা এখানে আসবে তাকে 6 দ্বারা ভাগ করলে কত ভাগশেষ পাবো? না 4, ঠিক আছে। তাহলে এই তোমাকে বলেছে, এবার আমি ধরে নিলাম এখানে দেখো ভাগশেষ থাকবে, মানে এখানে 1 পড়ে থাকবে। তাহলে আমরা কি জানি না ভাজ্য গুণিতক ভাগফল, ভাজ্য গুণিতক ভাগফল প্লাস ভাগশেষ হয়। তাহলে 6কে যদি আমরা 1 দিয়ে গুণ করি, 6 1-এ কত পাবো? 6। আর তার সঙ্গে যদি 4 যোগ করি তাহলে আমরা কত পাবো? 10। তাহলে 6 1-কে 6 আর 4-এ 10। ঠিক একই সিরিজে 5 10-এ 50, মানে 5-এর সঙ্গে 10কে তুমি গুণ করো আর যোগ করো। 5 10-এ 50, তার সঙ্গে 3 যোগ করো, তাহলে কত আসবে? 53। ভালো করে বুঝে নাও, 5 10-এ 50, তার সঙ্গে 3 যোগ করলে এলো 53। ঠিক একই রকমভাবে তুমি যদি 53কে 4 দিয়ে গুণ করো, তার মানে 4 50-এ 200 আর 4 3-এ 12, মানে 212। তাহলে 212-র সঙ্গে তুমি যদি আবার এই দুইটা যোগ করো, তার মানে কত আসবে? 214। তাহলে দেখো তোমার সঠিক উত্তর হয়ে গেল 214। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে বলেছিল কি একটি সংখ্যাকে, তাহলে সংখ্যাটা কত পেয়ে গেলাম? 214। যখন এই ধরনের অঙ্কগুলো দেবে তোমরা এইভাবেই ঠিক করতে থাকবে, ঠিক আছে? বুঝতে পারলে আশা করি যে কোনো সংখ্যাকে যখন এরকম ভাগ করে করে যাব, এখানে যে বলেছে না সাকসেসিভ ডিভিশন, মানে পরপর ভাগ করব, তখন এইভাবে করে নেবো। ওকে, তাহলে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। চলো নেক্সট অঙ্ক দিকে আমরা এগিয়ে যাই। দেখো নেক্সট অঙ্ক কি বলেছে। এটা হচ্ছে তৈলাক্ত বাঁশ আর বাঁদরের যে সমস্ত অঙ্কগুলো হয়, এটাও কিন্তু ইম্পর্ট্যান্ট। দেখো এর কিন্তু দুটো টাইপ হয়, ভালো করে খেয়াল করবে। এই টাইপটা হলো সেকেন্ড টাইপ। বলছে একটি বাঁদর 12 মিটার দৈর্ঘ্যের একটি তৈলাক্ত বাঁশে ওঠার চেষ্টা করছিল। সে 1 মিনিটে 3 মিটার ওঠে ও পরবর্তী 1 মিনিটে 1 মিটার নেমে যায়। তাহলে বাঁশটির শীর্ষে উঠতে বাঁদরটির কত সময় লাগবে? ভালো করে বোঝো। তাহলে 1 মিনিটে 3 মিটার ওঠে, টোটাল বাঁশটা কত মিটারের? টোটাল বাঁশটা হচ্ছে 12 মিটারের। তাহলে টোটাল পোল 12 মিটারের। সে 1 মিনিটে 3 মিটার ওঠে ও পরবর্তী 1 মিনিটে 1 মিটার নেমে যায়। তাহলে টোটাল পোল 12 মিটার। এই যে 3 মিটার সে ওঠে, যখন সে লাস্ট বেলায়, অর্থাৎ শেষ পোলটার, ধরো শেষ যে 3 মিটার থাকবে না, পোলটার শেষ যে 3 মিটার, এই যে শেষ 3 মিটারটা, এ তো এই মাথায় উঠে যাবে, তখন তো আর তার নামার কোনো ব্যাপার থাকবে না। তাহলে আমরা 12 থেকে 3 বিয়োগ করে দেবো, অর্থাৎ 9 মিটার এই পোলটায় বাঁদরটা ওঠা এবং নামা করবে, মানে এই 9 মিটার পর্যন্ত উঠবে এবং নামবে। তাহলে তোমায় যা প্রশ্নে বলেছে আমি লিখলাম যে 1 মিনিটে 3 মিটার ওঠে, আর কি বলেছে পরবর্তী 1 মিনিটে 1 মিটার নেমে যায়। তাহলে -1 লিখবো, কারণ নেমে যায় যেহেতু। তাহলে বাঁদরটা 1 মিনিট আর 1 মিনিট টোটাল কত মিনিট? অর্থাৎ 2 মিনিটে বাঁদরটা কি করবে? 3 থেকে 1 বিয়োগ করলে 2 মিটার উঠবে, ঠিক আছে। তাহলে বাঁদরটা 2 মিনিটে 2 মিটার ওঠে। তোমার পোলটা কত মিটার পর্যন্ত বলেছি ওটা নামা করবে? 9 মিটার পর্যন্ত। এই দুইটা যেটা আছে, এই দুইটাকে আমরা 9-এর সমান বা 9-এর থেকে বেশি করব। যেন তোমরা এখানে 12 আছে ভেবে 2কে চলো 6 দিয়ে গুণ করো না, ঠিক আছে, কারণ শেষবারে সে নামবে না, বারবার বলছে। তাহলে আমরা 2কে 9-এর সমান বা 9-এর থেকে বেশি কত দিয়ে করতে পারি? যদি আমরা 2কে 5 দিয়ে গুণ করি, তাহলে দেখো 5 দুগুণে 10 আসবে, 9-এর থেকে 1 বেশি। তাহলে এদিকে 5 দিয়ে গুণ করেছি, মানে এই দিকে 2টাকেও 5 দিয়ে গুণ করব, তার মানে কত আসবে? 10 মিনিট এলো, ঠিক আছে। এবার তোমরা এগুলো অপশান টেস্টও করে নিতে পারো। দেখো অপশানে এ 10 মিনিট আছে, তারপরে 10 মিনিট 40 সেকেন্ড, দেখো 17 মিনিট 12 মিনিট এগুলো হবেই না। এবার দেখো সে তো কত মিটার উঠেছে? 10 মিটার। তোমার টোটাল পোল তো 12 মিটারের, তাহলে পড়ে আছে কত মিটার? 2 মিটার, পড়ে আছে 2 মিটার।
এবার দেখো বাঁদরটা 3 মিটার ওঠে 1 মিনিটে, 3 মিটার ওঠে 1 মিনিটে, তাহলে 1 মিটার উঠবে 1-এর 3 মিনিটে, আর 2 মিটার উঠবে 2-এর 3 মিনিটে। তাহলে বাঁদরটা 2 মিনিটে, মানে 2 মিটার উঠতে তার কত সময় লাগবে না 2-এর 3 মিনিট। বাঁদরটা 2 মিটার উঠতে সময় লাগবে 2-এর 3 মিনিট। তাহলে এই 2-এর 3 মিনিটটাকে আমরা যদি ঘন্টায় নিয়ে যাই তাহলে কি করব, তাহলে 2-এর 3 × 60 করব। তাহলে 3 দিয়ে যদি 60কে কাটো, 3 × 20 60, আর 20 দুগুণে 40। তাহলে এদিকে আমরা পেয়েছিলাম 10 মিনিট আর এখানে পেলাম 40 সেকেন্ড। তাহলে আমার সঠিক উত্তর কত হয়ে যাবে না 10 মিনিট 40 সেকেন্ড ইজ দ্য রাইট অ্যান্সার। অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর। আশা করি বুঝতে পেরেছো। আমার খালি প্রথমটাই কাজ, যে শেষ যে 3 মিটার, মানে শেষ যখন সে বাঁদরটা উঠে যাবে পোলের মাথায় তখন আর সে নামবে না। ঠিক আছে, এটা হলো 2 নম্বর প্যাটার্ন। 1 নম্বর প্যাটার্নটাতে কিন্তু নর্মালি হয় 9-এর সমান বা 9-এর থেকে নিচুই হয়, কিন্তু এখানে দেখো তোমার যে এই বেশিটা সেটা তোমাকে কাউন্ট করে নিতে হবে। ওকে, চলো নেক্সট অঙ্ক দেখে নিই। এটা কিন্তু উত্তর তাহলে 10 মিনিট 40 সেকেন্ড হলো। দেখো পরের অঙ্ক কি বলেছে। পরের অঙ্ক বলছে 5 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ ছিল। তাহলে 5 বছর পূর্বে মানে আগে আর কি, পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ। তার মানে পিতার যদি 2 হয় পুত্রের হবে 1। আমি পি আর এখানে পুত্র লিখলাম, ঠিক আছে, পুত্র। তাহলে পিতার যদি 2 হয় পুত্রের তখন 1 ছিল। এবার দেখো তাদের বর্তমান বয়সের যোগফল কত বলেছে। তাহলে বর্তমানের যোগফল বলে দিয়েছে তোমায় 88। তাহলে বর্তমানের যোগফল বলে দিয়েছে 88। তাহলে পুত্রের বর্তমান বয়স কত। দেখো বর্তমানে যদি 88 হয় তাহলে 5 বছর আগে দুজনেরই তো কমবে। মানে এখন যা বয়স ছিল 5 বছর আগে দুজনেরই 5 বছর করে কম ছিল। তাহলে দুজনের যদি 5 বছর করে কমে, টোটাল কত কমে যাবে 10 কমে যাবে। তাহলে 88 থেকে 10 বিয়োগ করে দাও, তার মানে 78। অর্থাৎ 5 বছর আগে পিতার এবং পুত্রের বয়সের সমষ্টি কত ছিল না 78। তাহলে অনুপাত দিয়েছিল 5 বছর আগের কত 2:1, আর সমষ্টি কত ছিল 78। তাহলে 2কে 1 দিয়ে যোগ করলে আমরা কত পাবো 3 মানে প্রশ্নে কত এলো 78। ভালো করে জায়গাটা বোঝো। বলছে 5 বছর আগে দুজনের বয়সের সমষ্টি ছিল 78 আর অনুপাত কত ছিল 2:1। তাহলে তখন সমষ্টি কত হবে 2 আর 1-এ 3, 3 মানে 78। তাহলে 3-এর কত গুণ 78 না 3 24-এ 72, 3 26-এ 78, 3 25-এ 75। তাহলে 3 26-এ 78, তার মানে 26 গুণ। এবার দেখো তাহলে 26 দিয়ে আমরা পিতাকে গুণ করলে কত পাবো 26 দুগুণে 52 অর্থাৎ 52, আর 26 দিয়ে যদি 1কে গুণ করি তাহলে আমরা পাবো 26। এটা 5 বছর আগের 5 বছর আগের, ভালো করে খেয়াল করবে 5 বছর আগের। তোমার প্রশ্নে কি চেয়েছে, প্রশ্নে চেয়েছে যে পুত্রের বর্তমান বয়স কত। তাহলে 26 আর 5 বছর যোগ করে দাও, তার মানে কত পাবো 31। তাহলে পুত্রের বর্তমান বয়স হবে 31। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার হবে। অঙ্কটা খুবই সহজ, খালি এই জায়গাটা একটুখানি ধরার ছিল যে যেহেতু 5 বছর আগে দুজনের বয়সের সমষ্টি কি 5 করে কম অর্থাৎ 10 কম হবে। ওকে, চলো নেক্সট অঙ্কের দিকে আমরা এগিয়ে যাই। পরের অঙ্ক দেখো কি বলেছে, ভালো করে অঙ্কগুলো পড়বে, খুব সোজা সোজা অঙ্ক, কেউ এক্স ধরতে যাবে না, ঠিক আছে। এক্স ধরার কোনো প্রয়োজনই নেই এই অঙ্কগুলোতে, অতীব সহজেই অঙ্কগুলো হবে। চলো, আজকে ফার্স্ট টাইম ফেস ক্যাম করছি তো ওই জন্য একটু ডিস্টার্ব হচ্ছে এদিকে। দেখো 4-এর অঙ্কটা কি বলেছে, এ ও বি এর আয়ের অনুপাত 5:4। ভালো করে বুঝবে, এ ও বি তাদের আয়ের অনুপাত 5:4, তাদের ব্যয়ের অনুপাত 3:2। বছরের শেষে প্রত্যেকে 1600 টাকা সঞ্চয় করলে এর আয় কত। ঠিক আছে, তাহলে তোমরা একটা জিনিস জানো যে আয় মানে কি, আয় সমান সমান ব্যয় প্লাস সঞ্চয়। এটা সবাই জানো যে সে যে টাকা আয় করে সেটা ব্যয় আর সঞ্চয়ের সমান নয়। ঠিক আছে, এবার দেখো তাহলে আয়ের অনুপাত কি বলে দিয়েছে এ আর বি এর। তাহলে আয় আমি এদিকে লিখলাম আর এদিকে এ আর বি লিখে নিলাম, অনুপাতের চিহ্ন যেমন আছে দিয়ে দাও। তাহলে এ আর বি এর আয়ের অনুপাত কত কত বলেছে 5:4, 5:4। এবার দেখো বলেছে কি যে তাদের ব্যয়ের অনুপাত, তাহলে আমি আবার লিখলাম ব্যয়। তাহলে ব্যয়ের অনুপাত কত কত বলে দিয়েছে না 3:2। তাহলে তাদের ব্যয়ের অনুপাত হচ্ছে 3:2। বছরের শেষে প্রত্যেকে 1600 টাকা সঞ্চয় করে। তাহলে এবার দেখো 5 থেকে 3 এই গ্যাপটা কত 2,
4 থেকে 2 এই গ্যাপটা কত না 2, তাহলে সঞ্চয়টা কত হবে 2। প্রশ্নে কত দেওয়া আছে, কারণ বলেছে বছরের শেষে প্রত্যেকে 1600 টাকা সঞ্চয় করে, বছরের শেষে প্রত্যেকে 1600 টাকা সঞ্চয় করে, আর দুজনের গ্যাপটা কত করে পেলে 2 করে পেলে, তাহলে 2 মানে প্রশ্নে 1600 টাকা দেওয়া আছে, তাহলে 1 মানে কত হবে না 800 টাকা হবে। এবার তোমায় কি বলেছিল যে এর আয় কত, তাহলে এর অনুপাত কত ছিল না এর অনুপাত ছিল 5, তাহলে তুমি যদি 5 × 800 করে দাও তাহলে কত পাবে না 5 × 40, 4000 ইজ দ্য রাইট অ্যান্সার। অপশান সি কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। ঠিক আছে, এই অঙ্কগুলো অনেকে এক্স ধরে করো, এক্স ঠিক ধরবে না, এক্স ছোটোবেলায় ধরতে, এখন আর এক্স ধরার কোনো দরকার নেই, এইভাবে খুব সহজে অঙ্কগুলো হয়ে যাবে। চলো নেক্সট অঙ্ক দেখে নিই, কোনো সমস্যা থাকলে কমেন্ট সেকশানে জানাবে, পরের দিনের ভিডিওতে আমি অবশ্যই সেটা সলভ করার চেষ্টা করব। পরের অঙ্ক দেখে নাও কী বলেছে। মোস্ট ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক, এগুলো সেই ছোট্টোবেলা থেকে শেখানো হয়ে থাকে, মানে কম্পিটিটিভে এর আগে অঙ্কগুলো খুব আসতো, এখনও কিন্তু খুব পরীক্ষায় আছে এগুলো অঙ্ক, শুধু না এটা জিআই সেকশানের মধ্যেও কখনো কখনো এসে যায়। কি বলেছে ভালো করে অঙ্কগুলো পড়বে, দুটো টাইপ আছে, আমি দুটো টাইপই তোমাদেরকে এই ভিডিওতে দেখাবো। বলছে একটি অনুষ্ঠানে 10 জন লোক উপস্থিত ছিল, প্রত্যেকে একে অপরের সঙ্গে করমর্দন, শুধু করমর্দন নয়, যখন হ্যান্ডশেক করবে মানে হাত মেলামেলি তখনও করে, তাহলে মোট কতবার করমর্দন করতে হবে, ভালো করে বিষয়টা বুঝবে। শুধুমাত্র হ্যান্ডশেক যদি করমর্দন না, করমর্দন মানে হচ্ছে গলায় গলায় এ করা, শুধু এই ক্ষেত্রে না, যখন হাত মেলামেলি করবে মানে হ্যান্ডশেক করবে তখনের যে কেসটা হবে, তার জন্য তোমরা ফর্মুলা ব্যবহার করবে n × n-1 ডিভাইডেড বাই 2, ভালো করে বুঝবে। যখন কোনো হ্যান্ডশেকের গল্প বলবে, যখন করমর্দনের গল্প বলবে, তখন তার ফর্মুলা হবে n × n+1/2, এটা হলো 1 নাম্বার কন্ডিশন। তাহলে এই অঙ্কটাতে দেখো বলেছে করমর্দন করার কথা, তাহলে একটি অনুষ্ঠানে 10 জন লোক উপস্থিত ছিল, প্রত্যেকে একে অপরের সঙ্গে করমর্দন করে, তাহলে মোট কতবার করমর্দন করতে হবে। তাহলে এখানে n = নাম্বার কতজন 10 জন, তাহলে ফর্মুলায় ফেলে দাও, তার মানে 10 × 10 - 1 ডিভাইডেড বাই 2, অর্থাৎ কত আসবে 2 দিয়ে 10কে কাটলে 5, তার মানে 5 × 9 45। এই অঙ্কটা আমি এতে দিয়েছিলাম, অনেকেই কিন্তু 90 উত্তর করেছিলেন। তাহলে সঠিক উত্তর কিন্তু 45, অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার, 45 হবে সঠিক উত্তর। ঠিক আছে, 45 হবে সঠিক উত্তর। চলো নেক্সট অঙ্ক দেখে নিই আমরা। দেখো নেক্সট অঙ্ক কি বলেছে, এটাও কিন্তু সেম প্যাটার্ন, খালি তফাৎ দেখো দুটোর মধ্যে। বলছে একটি অনুষ্ঠানে 10 জন লোক উপস্থিত ছিল, প্রত্যেকে একে অপরকে একটি করে গোলাপ ফুল দেয়, তাহলে মোট কতগুলি গোলাপ ফুল লাগবে। আমি একবার কনসেপ্টটা বুঝিয়ে দিই, দেখো ধরো এ বি সি ডি 4 জন ব্যক্তি আছে, এই লোকটা যদি গোলাপ ফুল দেয় এ তো নিশ্চয়ই এ নিজেকে গোলাপ ফুল দেবে না, তাহলে এ কাকে কাকে দেবে, সিকে দেবে, বিকে দেবে, ডিকে দেবে, তার মানে এ কতজনকে দিল গোলাপ ফুল 3 জনকে, মানে এর 3টে গোলাপ ফুল দরকার। আবার একই রকমভাবে সেম ওয়েতে যখন ডি দেবে, ডি সিকে দেবে, একে দেবে, বিকে দেবে, তাহলে ডি এর কতগুলো 3টে, তাহলে দেখো প্রত্যেকের কিন্তু 3টে করে কিন্তু গোলাপ ফুলের প্রয়োজন হবে। যখন এই ধরনের অঙ্ক আসবে, যখন কাউকে গোলাপ ফুল দেবে, কোনো উপহার দেবে, গিফট দেবে, এই ধরনের কন্ডিশন এলে তার ফর্মুলা হবে n × n-1, কোনো /2টা যেটা ছিল ওটা হবে না। ঠিক আছে, তাহলে n × n-1 এটাই হয়ে যাবে জেনারেল ফর্মুলা। তাহলে এই অঙ্কটাতে কি বলেছে 10 জন লোক উপস্থিত ছিল, প্রত্যেকে একে অপরকে একটি করে গোলাপ ফুল দেয়, তাহলে মোট কতগুলি গোলাপ ফুল লাগবে, ফর্মুলায় ফেলো। তাহলে n = 10, n = 10, তাহলে 10 ব্র্যাকেটের মধ্যে 10 - 1 অর্থাৎ 10 × 9 অর্থাৎ 90 ইজ দ্য রাইট অ্যান্সার, অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর। তোমরা এই অঙ্কটাও এখানে একবার করে দেখে নিতে পারো যে এখানে কত আসবে 4, আর এখানে কত আসবে না 4 থেকে এগুলো 3, দেখো 3 × 4 = 12, একই এলো না। দেখো এখানেও কিন্তু আমরা যদি করতাম একে 3টে, এর 3টে যদি গোলাপ ফুল লাগতো, তাহলেও দেখো 4 × 3 = 12ই আসতো। এবার এই নাম্বারটা এখানে 10 দিয়েছে কি ছোট 4 দিয়েছে বলে খুব সুবিধা, যখন এখানে 100 দিয়ে দেবে, 200 জন লোক উপস্থিত, 1000 জন লোক, তখন কিন্তু তোমায় ফর্মুলাতে যেতে হবে। ওকে, তাই ফর্মুলাগুলো ভালো করে মুখস্থ করবে। দুটো অঙ্কের জন্য দুটো ফর্মুলা, যখন কোনো জায়গায় হ্যান্ডশেক করবে, করমর্দন করবে, তার জন্য হলো n × n-1 ডিভাইডেড বাই 2, যখন কোনো গিফট দেবে, উপহার দেবে, গোলাপ ফুল দেবে, এই ধরনের জিনিস, তখন হবে n × n-1। ওকে, চলো পরের অঙ্ক দেখে নাও, যদি অসুবিধা হয় একবার পজ করে প্রথম থেকে দেখে নাও। চলো পরের অঙ্ক দেখাই।
দেখো পরের অঙ্ক কি বলেছে, খুব ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক। এটা কিন্তু এসএসসি টেস্টেও এই অঙ্কটা কিন্তু এসেছে এর আগে, ঠিক আছে? ভালো করে দেখো, বর্তমান যা পরিস্থিতি এসএসসি ডাব্লিউবি বলে কোনো ব্যাপার নেই, সব জায়গাতেই সব অঙ্ক এসে যেতে পারে, ঠিক আছে? প্রিলিমিনারিতে তোমার যদি পরিবৃত্তের অঙ্ক আসতে পারে, মেনে বুঝতে পারছো কী হবে, ঠিক আছে? তাই মানে এটা এই পরীক্ষার জন্য এটা স্পেশালাইজেশন, আর কিছু বলা যাবে না। ডাব্লিউপি কনস্টেবলের প্রিলিতে পরিবৃত্তের অঙ্ক এসেছে, তাহলে বুঝতে পারছো সেখানে কী রকম লেভেলের অঙ্ক আসবে। তাই সব দিকে তোমাকে এক্সপার্ট হতে হবে। চলো, বলছে একটি ট্রেন 10 সেকেন্ড এবং 11 সেকেন্ডে 3 কিমি পার ঘন্টা বেগে এবং 5 কিমি পার ঘন্টা বেগে একই দিকে হাঁটতে থাকা দুজন ব্যক্তিকে অতিক্রম করে। ভালো করে বুঝবো অঙ্কটা। দুজন ব্যক্তি, এটা একটা ব্যক্তি, এটা একটা ব্যক্তি, ঠিক আছে? ভালো করে বুঝবে। দুজন ব্যক্তিকে 3 কিমি পার ঘন্টা বেগে হাঁটতে থাকা, ধরো এ 3 কিমি পার ঘন্টা বেগে হাঁটছে আর এ 5 কিমি পার ঘন্টা বেগে হাঁটছে। এবার কি বলছে, একই দিকে হাঁটছে, মানে এ এদিকে হাঁটছে এদিকে হাঁটছে, ট্রেনটাও যাচ্ছে সেম ডাইরেকশানে। এটাই বলেছে, দেখো একটি ট্রেন 10 সেকেন্ডে 10 সেকেন্ডে এবং 11 সেকেন্ডে 3 কিমি পার ঘন্টা এবং 5 কিমি পার ঘন্টা বেগে একই দিকে হাঁটতে থাকা। ভালো করে বলছো, দেখো এরা দুজনে একই দিকে হাঁটছে, হাঁটতে থাকা দুজন ব্যক্তিকে অতিক্রম করে। ট্রেনটির গতিবেগ কত? তাহলে এরাও এদিকে হাঁটছে, ট্রেনও এদিকে যাচ্ছে, তাহলে আমাদের রিলেটিভ ভেলোসিটি মানে আপেক্ষিক বেগের ফর্মুলা কি ভালো করে বুঝতে হবে। তাহলে আমাদের জেনারেল ফর্মুলা হলো ভি সমান ডি বাই টি, অর্থাৎ আমাকে এখানে দরকার হচ্ছে ডি সমান ভি ইন্টু টি। আমি কিন্তু ডাইরেক্ট অঙ্কটা দেখাবো, তোমরা একটু বুঝবে মন দিয়ে। তাহলে দেখো ভালো করে, এই যে 3 কিমি পার ঘন্টা বেগে যে ব্যক্তিটা হাঁটছে, এর বেগ কত? 3 কিমি পার ঘন্টা। এবার দেখো ট্রেন এদিকে যাচ্ছে, ব্যক্তিও এদিকে যাচ্ছে, তাহলে এদের মধ্যে আপেক্ষিক বেগ কী হবে? আমি ধরো ট্রেনের বেগ ধরলাম এক্স, ট্রেনের বেগটা ধরলাম এক্স। তাহলে যে ব্যক্তিটা 3 কিমি পার ঘন্টা বেগে হাঁটছিল তার আপেক্ষিক বেগ কত হবে? এক্স মাইনাস 3, এটা হলো তার বেগ। তাহলে টাইমটা কত লেগেছে? না টাইম লেগেছে 10 সেকেন্ড। ট্রেনের দৈর্ঘ্য যেটা, সেটা এই ব্যক্তিটার ক্ষেত্রেও যা ছিল এই ব্যক্তিটার ক্ষেত্রেও তাই আছে, তাহলে আমি সমান করতে পারি, কারণ ট্রেনের দৈর্ঘ্য দুটো ক্ষেত্রেই সমান। ভালো করে বুঝবে, ট্রেনের দৈর্ঘ্য তো ছোটো বড় হয়নি, ট্রেনের দৈর্ঘ্য সমানই আছে, তাহলে আমি ট্রেনের দৈর্ঘ্য সমান, দেখো আমি দুটোর ডিস্টেন্স সমান করে দিলাম খালি। নেক্সট দেখো, তাহলে এই যে 5 কিমি পার ঘন্টা বেগে ব্যক্তিটা হাঁটছিল, এর আপেক্ষিক বেগ কত আসবে? এক্স মাইনাস 5 ইন্টু টাইম কত? না 11 সেকেন্ড। এখানে এবার একটা প্রশ্ন আছে, প্রশ্নটা কি না, এটা আছে 10 সেকেন্ড, এটা আছে 11 সেকেন্ড, এখানে বেগগুলো দেখো কিমি পার ঘন্টায়, তাহলে আমি 10 সেকেন্ডটাকে কিমি পার ঘন্টাতে নিয়ে গেলে তলায় 60 ইন্টু 60 করবো। ঠিক একই রকমভাবে 11 তলাতেও 60 ইন্টু 60 করবো, কিন্তু এই 60 ইন্টু 60টা লেখার কোনো যুক্তি নেই, কারণ দুটো 60 ইন্টু 60ই কেটে যাবে, কারণ সমানের তলায় দুদিকে কেটে যায়। কিন্তু যদি কোনো একটা জায়গায় ধরো এখানে ঘন্টা দিয়ে দিল, অপরটায় ধরো সেকেন্ড দিয়ে দিল, তখন তো তোমাকে করতেই হবে, তাই জন্য আমি দেখিয়ে দিলাম, নাহলে এটা লেখার কোনো দরকার নেই বা কোনো যুক্তি নেই। নেক্সট পরের দিকে দেখো এগিয়ে যায়, তাহলে এখানে আমার এলো এক্স মাইনাস 3 ইন্টু 10, আর এখানে এসছে এক্স মাইনাস 5 ইন্টু 11। তাহলে আমি 10 দিয়ে এক্সকে গুণ করা মানে 10x মাইনাস 10 দিয়ে 3কে গুণ করা মানে 3 10 30, সমান চিহ্ন যেমন আছে দিয়ে দাও। 11 দিয়ে এক্সকে গুণ করা মানে এখানে আসবে 11x মাইনাস 5কে 11 দিয়ে গুণ করা মানে আসবে 55। ঠিক আছে, তাহলে 11x আর এখানে 10x বিয়োগ করলে কত আসবে? x, আর এই 55 থেকে 30 যদি তুমি বিয়োগ করো তাহলে আসবে 25। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে 3 নাম্বারটা, অর্থাৎ 25 কিমি পার ঘন্টা ইজ দ্য রাইট অ্যান্সার। অর্থাৎ ট্রেনের গতিবেগ ছিল 25 কিমি পার ঘন্টা। আশা করি বুঝতে পেরেছো। এইখানে সমস্যা হচ্ছে এই জায়গাটাতে, কারণ ব্যক্তি দুটো একই দিকে হাঁটছিল, ট্রেন দুটো একই, এই জায়গাটা বুঝতে পারলেই গোটা অঙ্কটা হয়ে যাবে। বাকিটা আপেক্ষিক বেগের যা ফর্মুলা আর ভি সমান ডি বাই টি, সেটা তো জেনারেল ফর্মুলা। ওকে, চলো নেক্সট অঙ্ক দিকে আমরা আশা করি এগোই। কোনো সমস্যা থাকলে আমি বলছি বারবার, কমেন্ট সেকশানে অবশ্যই তোমরা জানাবে, পরের দিনের ভিডিওতে আমি অবশ্যই সেটা সলভ করে দেবো। নেক্সট দেখো কি বলছে, ভালো করে বুঝবে। বলছে একটি বৃত্তাকার পার্কের পরিধি ও ব্যাসার্ধের পার্থক্য 74 মিটার হলে পার্কের ব্যাসার্ধ কত? তাহলে বৃত্তাকার পার্কের পরিধি, বৃত্তের পরিধির ফর্মুলা কি না, বৃত্তের পরিধির ফর্মুলা হলো 2πr। আর মানে এখানে কিন্তু আর মানে হচ্ছে কি না, আর মানে হচ্ছে ব্যাসার্ধ, আর মানে হচ্ছে ব্যাসার্ধ। ঠিক আছে, তাহলে ফর্মুলা হচ্ছে 2πr, এটা হলো বৃত্তের পরিধির ফর্মুলা। আর ব্যাসার্ধ কি, ব্যাসার্ধ তো আর। এবার দেখো বলেছিল একটি বৃত্তের পার্কের পরিধি আর ব্যাসার্ধের পার্থক্য
কত বলে দিয়েছে না 74। বোঝা গেল? এটুকু সবাই আশা করি বুঝতে পেরেছে যে 2πr মানে বৃত্তের পরিধি, আর হলো বৃত্তের ব্যাসার্ধ, তাদের পার্থক্য বলে দিয়েছিল 74, তাই আমি 74 লিখেছি। এবার দেখো দুটো থেকে আমি আর কমন নিয়ে নিতেই পারি। তাহলে এখানে পড়ে থাকবে আমি পায়ের মান তোমরা সকলেই জানো যে পায়ের মান হচ্ছে 22/7। তাহলে আমি সেটা বসিয়ে দেবো ইন্টু 22/7 মাইনাস আর কমন নিয়ে নিয়েছি মানে 1 পড়ে থাকবে, এটা সমান 74। তাহলে আর যেমন আছে রেখে দাও। আচ্ছা 22 দুগুণে আসবে 44 ডিভাইডেড বাই 7 মাইনাস 1, এটা সমানই 74। পরের দেখো কি আসবে, পরের দিকে যদি এগোই এখানে আর 44 থেকে যদি আমি 7 বিয়োগ করি, কারণ এখানে একটা মাইনাস চিহ্ন আছে, তাহলে 7 1 7 আর তার 44 থেকে 7 বিয়োগ করা মানে 7 7 34 মানে 37/7, এটা সমানই 74। এবার তুমি অ্যান্সারে চলে যাও প্লেন। তাহলে আর এর মান তুমি যদি 15 ধরো, কাটাকাটি যাবে না, পয়েন্টে উত্তর আসবে। যদি 16 ধরো পয়েন্টে আসবে। 14 ধরো, তাহলে 7 দিয়ে 14কে কাটলে কত আসবে? 7 দিয়ে 14কে কাটলে এখানে 2 আসবে, 37 দুগুণে 74, অর্থাৎ অপশান সি একমাত্র রাইট অ্যান্সার হবে। 14 হয়ে যাবে সঠিক উত্তর। অর্থাৎ ব্যাসার্ধ কত হবে পার্কটার না 14। আশা করি বুঝতে পেরেছো। এই অঙ্কটা ক্যালকুলেশন করার দরকার নেই যে ওদিকে 37টা ঘুরিয়ে নিয়ে 37 করতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তবে অ্যান্সার ধরে নেওয়াই ভালো। তাহলে এখানে 14 হয়ে যাবে সঠিক উত্তর। ওকে, তাহলে সি হয়ে গেল রাইট অ্যান্সার। পরের অঙ্ক দেখো। পরের অঙ্কটা মোস্ট ইম্পর্ট্যান্ট অঙ্ক। আশা করি এই ধরনের ট্রিক্স কোথাও দেখোনি তোমরা। অনেক জায়গায় অঙ্ক করেছো, দেখেছো, কিন্তু এইভাবে দেখো ওটা কীভাবে করবো আমরা। দুটি সংখ্যার গুণফল 5, একটি সংখ্যা 3/2 হলে সংখ্যা দুটির সমষ্টি কত? খালি দেখবে। দুটি সংখ্যার গুণফল বলেছে, তাহলে তার মধ্যে একটি সংখ্যা দিয়েছে 3/2, তাহলে দুটো সংখ্যার গুণফল 3/2, অপর সংখ্যা জানি না, তাদের গুণফল কত বলে দিয়েছে? 5। মন দিয়ে বোঝো। তাহলে একটা সংখ্যা 3/2, অপর সংখ্যাটা কত হলে তার সেই মানে গুণফলটা 5 হবে? আমি দেখো অপর সংখ্যা কত হলে 5 হবে আমি এটা বলতে চাইছি। তাহলে আমি যদি এটাকে 10 নিচে 3 দিয়ে গুণ করি, দেখো এখানের এই যে 3 আমি রাফলি দেখাচ্ছি, দেখো এই 3 কেটে যাবে, 2 দিয়ে 10কে কাটলে 5 আসবে না? তার মানে তাহলে অপর সংখ্যাটা কত হবে? অপর সংখ্যাটা নিশ্চয়ই 10/3 হবে, কারণ তবেই 3/2কে 10/3 দিয়ে গুণ করলে 5 আসবে। অঙ্কগুলো কিচ্ছু নেই, খালি একটু বুঝতে পারলেই হবে। তোমরা বুঝে নাও, পরে এগুলো প্র্যাকটিস করতে করতে অটোমেটিক চলে আসবে। তাহলে একটা সংখ্যা পেলাম 3/2, অপর সংখ্যা পেলাম 10/3, তাদের সমষ্টি বলেছিল মানে যোগ করে দেবো, অর্থাৎ 3/2 প্লাস 10/3। কিন্তু যোগটাও কীভাবে করবো দেখো। 3কে 3 দিয়ে গুণ করা মানে কত আসে? 3কে 3 দিয়ে গুণ করা মানে কত আসে? 9। 10কে 2 দিয়ে গুণ করা মানে কত আসে? 20। মধ্যিখানে 3 × 2 মানে কত আসে? 6। অর্থাৎ কত আসবে? 29 ডিভাইডেড বাই 6। তাহলে 29কে যদি আমরা 6 দিয়ে ভাগ করি, দেখো 4 6 24 আর 5 29। অপশান এ ছাড়া আর কিছু হবে কি? অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। এই অঙ্কগুলো এইভাবে সলভ করবে। এক্স ধরার দরকার নেই, কোনো এক্স ধরবে না, কোনো ফর্মুলা জটিলতা কিচ্ছু যাওয়ার দরকার নেই। প্লেন এইভাবে একটুখানি বুঝতে পারলেই অঙ্কগুলো হবে। ঠিক আছে, ফার্স্ট টাইম যারা দেখছো হয়তো একটু মনে হচ্ছে যে কীভাবে এটা হবে, কীভাবে পরীক্ষার হলে মাথায় আসবে। কিচ্ছু না, পরীক্ষার হলে প্র্যাকটিস করলে অবশ্যই আসবে। ঠিক আছে, ডাব্লিউবিপিতে এত চাপ নেওয়ার কোনো কারণ নেই, বস চাকরি এমনি হবে। চলো পরের অঙ্ক দেখে নিই। মোস্ট ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক, বিশাল টাইপ, দেখো ভালো করে। বলেছিলাম যে 10টা অঙ্ক দেবো, 10টা অঙ্কই কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। দেখো 5টা নয়, 4টে নয়, 3টে নয়, 2টো নয়, 1টা নয়। যখন এই ধরনের সিকোয়েন্সে থাকবে 5টা নয় মানে কমতে গেছে, দেখো 5টা 4টে 3টে 2টো, তুমি তলায় তলায় লিখে নাও। কটা নয় আছে? 5টা নয়। কটা নয় আছে? 4টে নয়। কটা নয়? 3টে নয়। কটা নয় আছে? 2টো নয়। কটা নয়? 1টা নয়। এই তো সিকোয়েন্সে আছে। এবার কি করবো দেখো, ভালো করে এই জায়গাটা বুঝবে। এর শেষে কত আছে? 9 আছে। তাহলে 5কে 9 দিয়ে গুণ করো, তাহলে 5কে 9 দিয়ে গুণ করলে আসবে কত? 5 9 45-এর 5, 5 9 45-এর 5। হাতে কত ক্যারি করছে? 4। তাহলে হাতে ক্যারি করছে 4। এবার দেখো আবার গুণ করবো এই শেষেরটা, এখানে আর কিছু গুণ করবো না। 4 9 36, 4 9 36, আর এখানে হাতে কত ছিল? 4। তাহলে 36 প্লাস 4, এটা যোগ করলে কত আসবে? 40। তাহলে আমি নেবো শুধু শূন্যটা, আবার হাতে কত থাকবে? 4। বুঝবে খালি। 3 9 27, হাতে কত ছিল? 4। তাহলে 27 প্লাস 4 মানে হয় কত? 31। তাহলে এখান থেকে নেবো কত? 1, হাতে কত থাকবে? 3। আবার দেখো 9 দুগুণে 18 আর 3, হাতে 3 ছিল, 21-এর 1, হাতে আবার কত থাকবে? 2। তাহলে আবার দেখো 9 1 9 আর দিয়ে 11। ভালো করে বুঝে নাও, আরেকবার আমি বলছি দেখো। তাহলে আমার কাজ হচ্ছে কি, প্রথমে কতগুলো আছে লিখে নেওয়া,
এবার আমি শুধুমাত্র শেষ সংখ্যাটা, শেষে দেখো 9 আছে না, শুধু শেষের 9টা, তাহলে শেষের 9কে যদি 5 দিয়ে গুণ করি আসে 45, তাহলে 5 লিখেছি। হাতে কত 4, তাহলে হাতে কত 4। আবার দেখো এখানে 4 9 36, 36-এর সঙ্গে এই হাতের 4টা যোগ করলে হয় 40, তাহলে 0। আবার হাতে কত 4, তাহলে এখানে আবার 3 9 27, আর হাতের 4টা যোগ করলে হয় 31। হাতে কত আবার 3, 9 দুগুণে 18, আর 3-এ কত হয় 21, 21-এর 1। হাতে আবার কত 2, 9 দুগুণে 18, আর হাতে যে 2টা ছিল সেটা যোগ করলাম, ওই জন্য 9 1 9 আর 2 11, অর্থাৎ 4টে 1 0 5 হয়ে যাবে সঠিক উত্তর। ওকে বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছো। তো পরের দিনে আবার নতুন কিছু ক্লাস নিয়ে দেখা হচ্ছে পরের দিনে, ততক্ষণের জন্য টাটা গুড বাই, সবাই ভালো থাকো সুস্থ থাকো। থ্যাংক ইউ ফ্রেন্ডস, ওকে বাই, টাটা।